নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমার চ্যানেল সম্পায়নে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বাপের বাড়ির সমস্ত অনুষ্ঠানের দিন শেষ, আর এখন চলেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। মা আর এই যে বনি দেখতে পাচ্ছ, ছোটো বনি দিতে যাচ্ছে আমাকে সামন্ত রোডের বাস স্ট্যান্ডে। আমার বাড়ি কিন্তু তারকেশ্বরের সামন্ত রোডে। আর এখন চলেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে, মানে শ্বশুর বাড়ি কিন্তু না, তোমাদের দাদা ভাই যেখানে অফিস থেকে রুমে থাকে সেই জায়গায়, সেটা হচ্ছে বর্ধমানের নবগ্রামে। তো আমাকে প্রথমে বাসে করে তারকেশ্বর থেকে ট্রেন ধরে কামারকুণ্ড থেকে আবার বর্ধমানে ট্রেন ধরে আমায় যেতে হবে। তো এখন বাস পাল্টে ট্রেন পাল্টে আমি তারকেশ্বর থেকে উঠে গেছি ট্রেনে, প্রথম ট্রেন, তারপরে আমাকে কামারকুণ্ডুতে নামতে হবে। তো তার জন্যই ওয়েট করছি। আর কামারকুণ্ডু স্টেশনটা যা গরম ছিল না, ওই 10টার দিকে নেমেছি, কিন্তু এত রোদের তাপ যে পুরো স্টেশন কিন্তু ফাঁকা, কোনো লোকজন নেই। মানে যাদের যা দরকারে একমাত্র বেরোতে হচ্ছে, তারা ছাড়া কেউ এমনি কারণে মানে ঘুরতে যাওয়ার জন্য তো কেউই বেরোচ্ছে না আর কি। তো যাই হোক, এখন স্টেশনে গিয়ে আমি ওয়েট করব পরের ট্রেনের জন্য। কিন্তু হাওড়া টু বর্ধমান ট্রেন কিন্তু প্রচণ্ড লেট থাকে, মোটামুটি প্রায় আধ ঘন্টা লেট ছিল ট্রেনটা। আর বসে বসে আমি ওয়েট করছিলাম। আর আজকে ছিল মে দিবস, তো আজকে তো ছুটির দিন, তোমার দাদাভাইয়ের অফিসে ছুটি ছিল, সমস্ত শ্রমিকদেরই আজকের দিনে ছুটি থাকে। তো অপেক্ষা করছিলাম ট্রেন কখন আসে আর আমি কখন আর কি যাই। তো কিন্তু মনটা হচ্ছিল যে তোমাদের দাদাভাই আমাকে না কামারকুণ্ডুতে আনতে চলে আসে। আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তো তোমাদের দাদাভাই তো সেটা জানে। আর তোমাদের দাদাভাই না এরকমই, আমাকে না জানিয়ে এরকমই কাজ অনেক সময় করে থাকে। আমি বসে বসে যে ট্রেনটা বর্ধমান থেকে হাওড়ার দিকে ঢুকলো, আমি ভাবলাম ট্রেন থেকে হয়তো নামতে পারে, কিন্তু দেখলাম নামলো না। তো যথারীতি পরের ট্রেন আমার চলে এসেছে, আমি ট্রেনটায় উঠে গেছি। আর ওঠার পরে তোমাদের দাদাভাই আমাকে ফোন করছে, মানে কামারকুণ্ডুর আগের যে স্টেশন, সেই স্টেশনেতে তোমাদের দাদাভাই নাকি ট্রেন থেকে নেমে বসে রয়েছে। কারণ এই দিকের ট্রেনটা ঢোকার টাইম হয়ে গেছিলো, আর ওই ট্রেনটা যদি না ক্রস করতো তাহলে তোমাদের দাদাভাই আর এই ট্রেনটা ধরতে পারতো না। তার কারণেই আগের স্টেশনেও নেমে পড়েছে। তাহলে কেমন পাগল ভাবো, আমি তো হাড়ে হাড়ে চিনি না আমার হাজব্যান্ডকে, তো আমি তো বুঝতেই পেরেছিলাম যে ও ঠিক আমাকে আনতে আসবে, আমার মন বলছিল। তো আমি খুবই অবাক হয়েছিলাম যখন আসেনি, আমি আর কিছু বলিনি। তো পরের স্টেশনে ঢোকার সাথে সাথেই, ট্রেনটা থামার সাথে সাথেই দেখলাম তোমাদের দাদাভাই উঠে গেছে। আমার তো তখন কী যে বলবো, আমি কিন্তু অবাক হইনি। তো দেখে তোমাদের দাদাভাই আবার বলছে, তুমি যে অবাক হলে না, কি ব্যাপার? আমি তো জানতাম যে তোমাদের দাদাভাই আসবে, তো অবাক আর হওয়ার কী আছে, তাই না? এই যে মানুষটা এমনই একটা পাগল মানুষ, ও গরমের মধ্যে এত দূর আসার কি খুব প্রয়োজন ছিল? প্রথম কথা, কামারকুণ্ডুতে তো ও আমার জন্য এলো না, মানে তো ওখান থেকে আমি যতগুলো ব্যাগপত্র ছিল একাই তুলেছি। তো ট্রেনে এরকম হঠাৎ করে মাঝখানে স্টেশন থেকে ওঠার কি খুব প্রয়োজন ছিল? ও যদি আমি যেখানে নামতাম সেখান থেকে ব্যাগপত্রগুলো নামিয়ে দিত, তো সেখান থেকে কি খুব অসুবিধা হয়ে যেত বলো? আমি সেই নিয়ে এখন একটু রাগারাগি করছিলাম যে এই এত গরমের মধ্যে আসার খুব দরকার ছিল কি? আর তোমাদের দাদাভাই বলছেন না, এতগুলো ব্যাগ নিয়ে তোমার কষ্ট হচ্ছে, তাই জন্য আমি ভেবেছিলাম কামারকুণ্ডুতে পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পারিনি, এই হচ্ছে কথা। তো আমার জন্য ঠান্ডা পেপসি আর কি আগে থেকে কিনে নিয়ে উঠেছে, যে সঙ্গে সঙ্গে যদি না পায় তো তার কারণে। আর রুমালটার মধ্যে ধরে রেখেছিল, রুমালটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি বলছিলাম যে এই গরমের মধ্যে আমি ঠান্ডা পেপসি খাবো না, আমার শরীর খারাপ করবে, গলা ব্যথা করবে, আমার তো আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো আমি করছিলাম কি, রুমালের মধ্যে ধরে এটাকে গালের মধ্যে ধরে রাখছিলাম যাতে ঠান্ডা ঠান্ডা লাগে। তো খুবই ভালো লাগছিল। তোমাদের দাদাভাই বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, না খেয়ে আর কি এইভাবে ধরে জিনিসটাকে নষ্ট করছি। তো ওই নিয়ে খেয়ে নিচ্ছিল। আমি বলছি আমাকে আর একটা কিনে দাও, আমি এইভাবেই ধরে থাকি, কারণ আমার খুব ভালো লাগছে, না হলে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ গরমটা প্রচণ্ড ছিল, আর এত দূর আসার পর না আমার খুবই কষ্ট হচ্ছিল, মাথাটা কেমন জানি ঘুরছিল। তো তারপর যখন আমরা নবগ্রাম স্টেশনের কাছাকাছি নামবো, ওই সময় একটা বরফ মালাই উঠেছিল। আর ওটা দেখে না লোভ সামলাতে পারলাম না কিছুতেই, গলাটা মনে হচ্ছিল যেন এই ঠান্ডাটা খেয়ে একটু শান্তি হয় শরীরটা। তো খেয়েই আর কি নিয়েছিলাম। তো তারপর আবার নর্মাল জলও খেয়ে নিয়েছিলাম যাতে ঠান্ডাটা না লাগে। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কিন্তু খুব বেশি দূরের তফাতে নয়, ওই মোটামুটি 15 মিনিট টাইম লাগে যেতে আসতে। তো ওইখান থেকে নবগ্রামে আসতে কিন্তু আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে যায়। কখনো কখনো ট্রেনের লেটের জন্য আরও অনেক বেশি টাইম লেগে যায়। আর যেহেতু আমার বাবা মা আমাদের জন্য আর কি গিফট কিনে রেখেছিল, আমাদের বিবাহবার্ষিকী ছিল বৈশাখের 8 তারিখে। তো তারপর যখন আমি গিয়েছিলাম বাড়িতে, গিয়ে আমাকে এই গিফটটা সারপ্রাইজ দিয়েছিল। ওই আর কি একটা জুসার আর মিক্সি কিনে রেখেছিল যাতে আমার সুবিধা হয়।
হয়, আমার শ্বশুরবাড়িতে যদিও রয়েছে কিন্তু এইখানেতে ছিল না, তো মেয়ের যাতে কষ্টটা একটু কম হয় সেই কারণে আর কি বোন এটা কিনে রেখেছিল। তো গেলাম যখন সারপ্রাইজ দিল, তো এই সব কিছু নিয়ে আসতে কিন্তু বেশ ভারী লাগছিল, তার কারণেই তোমাদের দাদাভাই আর কি আমাকে একটু আগিয়ে আনতে গেছিলো। যদিও আজকে ছুটির দিন, তবুও তোমার দাদার কিন্তু অফিসেতে আর কি একটু কাজ ছিল, না হলে কিন্তু বাড়ি চলে যেত। মানে ছুটির দিন পড়লেই আমরা কিন্তু বাড়ি চলে যাই, ওই শনি রবিবার আমরা আর কি বাড়িতেই থাকি। নবগ্রামে আমি নেমেও গেছি, আর নবগ্রাম স্টেশন থেকে কিন্তু আমাদের রুমটা বেশিক্ষণ না, ওই 2 মিনিট আর কি। তো চলো যাই এখন। এটা বেরিয়ে গেলে আমরা রোডটা ক্রস করব, তারপরেই আমাদের রুম। ওই দেখা যায় আমাদের রুম, তাই তো? ওই দেখা যায় আমাদের রুম। চলো চলো তাড়াতাড়ি চলো, আবার ট্রেন এসেছে একটা। তো চলে এসেছি রুমে। এটা কিন্তু আমার রুম না, এটা হচ্ছে বান্ধবীদের রুম। বান্ধবীদের রুমেতে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, কারণ আমাদের যেহেতু আসতে দেরি হয়েছে, ওরাই রান্না বান্না সব করেছে। এখনও কি সুন্দর মাছ মাখা করছে, দেখাই তোমাদের, দেখো। তারপর একদম আচার টাচার দিয়ে পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটা মাখাচ্ছে, খুব সুন্দর হয় টেস্ট। তারপর এখানে আবার চাটনি, এটা আমের চিংড়ি মাছের টক, বাবা। কিন্তু মাছের রেসিপিগুলো তুমি খুব ইউনিক ইউনিক করো, যেটা আমার খুব ভালো লাগে। এই মেয়েটা মাছের রেসিপিগুলো ভীষণ ভীষণ ভালো করে। ভীষণ খিদে পেয়েছে, আর একজন ঢুকেছে স্নান করতে, এখানে একজন আছে। এটা কি? ভাত, শাক ভাজা, মাছ, চচ্চড়ি, পাঁপড়, ডাল। ভাত, ডাল, এঁচড়ের তরকারি, তোমার হচ্ছে শাকের চচ্চড়ি, মাছ মোলা, তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে চাটনি, আবার এখানে আমের টক, আমের চাটনি, তারপরে এঁচড়ের তরকারি। চলো রেডি আমাদের। একটা করে লেবু স্লাইস দিই। আরে সব উড়ে গেল, আরে লেবু স্লাইস দেওয়ার আগে সব উড়ে যাবে। চোখটা বন্ধ করে খাও, নাহলে এই ছাঁচটা উড়ে লাগবে। না না না, আসো আসো। চোখটা বন্ধ করে রাখো, চোখে লাগছে। আরে আমাদের গ্লাসগুলোও জোগাড় হয়েছে। তো চলো খেয়ে নি। এখন কিন্তু রাত্রির ওই 8:30 9টা মতো বাজছে, আর চলেছে এখানে চিকেন কষা। আসলে হয়েছে কি, আমরা যখন রুমেতে ফিরলাম ওই 12:30 1টা মতো বাজছে, আর তোমাদের দাদাভাইয়েরই অফিসের এই স্টাফ দিদিরা, এগুলো হচ্ছে মানে দিদিও বলতে পারো আমাদের, বা বান্ধবী, তো ওরা সকলে কিন্তু আশেপাশে অনেকেই থাকে, তো ওরাও বাড়ি যায়নি। তো তার কারণে ওরা বলল কি যে চলো আমরা আজকে রান্না করে নিচ্ছি, তোমাদেরকে আর আলাদা করে এসে রান্না করতে হবে না। তো আমাদের যে রুমটা ছিল সেখানেও একটু প্রবলেম ছিল, মানে আর কি বাথরুমেতে কাজ চলছিল, সেই কারণেতে আমরা আর রুমের মধ্যে যাইনি, চলে এসেছিলাম ওদের রুমেতে। তো সারাদিন ওখানেই ছিলাম। আর এখানেতে আমরা যখনই ছুটিতে মানে থাকি 1-8 দিন, তো সবাই মিলে এভাবেই কিন্তু আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, মজা করি, খুব ভালো লাগে, মানে ফ্যামিলির মতো করে আমরা আর কি থাকি। তো সকালের দিকে খাওয়া দাওয়ার রান্নাবান্নাগুলো ওরাই করেছিল, তো রাত্রির দিকে চিকেন কষা হচ্ছিল, আর সঙ্গে ডিম বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। তো রাত্রির দিকেও আমরা খুব মজা করে খেয়েছিলাম, সারাটা দিনই বেশ মজার সঙ্গে আমাদের মানে কাটছিল আর কি দিনটা। আমরা এরকম প্রায় করে থাকি, যতজন থাকি আমরা সকলে মিলে এইভাবেই আনন্দ করে মজা করে থাকি। যদিও সকলেই অফিসের স্টাফ ওরা থাকে, আর আমি হচ্ছি একমাত্র ওদের মধ্যে মানে একজনের ওয়াইফ, অফিসের স্টাফের মধ্যে পড়ি না, তারপরেও ওদের সকলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে খুব আনন্দ করে থাকি, আমিও খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আশা করি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো।